আজকে আমরা শিক্ষা শুরু করব আপিল সংক্রান্ত বিধান নিয়ে। আপিল সংক্রান্ত বিধান এর ভিতরে বেশ কিছু বিধান রয়েছে, আমরা একটা একটা করে সবগুলোই শিখব। নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত কোনো মামলার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উক্ত রায় বাতিল বা সংশোধনের জন্য উচ্চ আদালতে আবেদন করাকে বলা হয় আপিল। আচ্ছা, আপিল বিষয়টি কি সেটি আমরা প্রথমে আগে বুঝে নিই। নিম্ন আদালত একটি মোকদ্দমার রায় দিয়েছে, তো সেই রায়টি যদি কারো পছন্দ না হয়, যদি সেই রায়ের কারণে কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষ ওই রায়কে বাতিল করার জন্য বা সংশোধন করার জন্য উচ্চ আদালতে গিয়ে আবেদন করতে পারবে। এই কাজটিকে বলা হয় আপিল। কোনো রায়ের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হবে সেই প্রেক্ষিতে আপিলকে তিন ভাগে ভাগ করা যায়, যথা দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, খালাসের ক্ষেত্রে আপিল, অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আপিল। তো আমরা শিখলাম যে আপিলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, যে দণ্ড প্রদান করা হয়েছে দণ্ডের কারণে সংক্ষুব্ধ পক্ষ যদি আপিল করে সেটি হচ্ছে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল। খালাস প্রদান করা হলে এই খালাস প্রদান করার কারণে যে পক্ষ সংক্ষুব্ধ হয়েছে সে পক্ষ আপিল করবে। আর অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আপিল, অর্থাৎ যেই দণ্ড প্রদান করা হয়েছে সংক্ষুব্ধ পক্ষ দাবি করছে যে দণ্ডটি পর্যাপ্ত হয়নি, অপর্যাপ্ত দণ্ড দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেই সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করলে সেটি হবে অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আপিল। এখন আমরা 404 ধারা থেকে শিখব। অন্য কোনো বিধান না থাকলে আপিল চলবে না। অত্র বিধি বা বর্তমানে বলবৎ কোনো আইনের বিধান ব্যতীত অন্য কোনোভাবে ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। একটু বুঝেন, সেটি হচ্ছে যে আপিল যে করা হবে, আপিল করার জন্য বিধান থাকতে হবে। আপিল করার যদি অনুমোদন না থাকে, বিধান না থাকে, পারমিশন না থাকে, তাহলে আপিল করা যাবে না। এখন এই আপিল করার বিধান, এই বিধানটা আমরা কোথায় পাবো? আমরা বিধান পাবো ফৌজদারি কার্যবিধিতে, অথবা বর্তমানে বলবৎ যে আইনসমূহ রয়েছে সেরকম কোনো আইনে যদি আমরা এই আপিল করার বিধান পাই, তাহলে সেই বিধান মতে আপিল করা যাবে, অন্যথায় অন্য কোনোভাবে আপিল করা যাবে না। এখন আমরা শিখব, আমাদের এখনকার টপিক হচ্ছে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল। উপরে আমরা যে 3টি পয়েন্ট শিখে এসেছি, যে আপিলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেই 3 ভাগের প্রথমটি হচ্ছে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল। এখানে 407 ধারায় বলা হয়েছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। অত্র ধারা মতে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। এই যে খেয়াল করেন কত সুন্দর বিধান দিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ড দেয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে আপিলের শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করতে পারেন। আপিলটি নিষ্পত্তির জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারেন। অনুরূপ হস্তান্তরিত কোনো আপিল প্রত্যাহারও করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টি আমরা একটু মনে রাখবো। আমরা শিখে নিই। আপিল দায়ের করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। তো আপিল দায়ের করার পরে তিনি কি করতে পারবেন? তিনি সে আপিলটি শুনানি গ্রহণ করতে পারবেন, নিষ্পত্তিও করতে পারবেন। আবার চাইলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সে ট্রান্সফার করে দিতে পারবেন, অথবা চাইলে এরকম কোনো আপিল সে প্রত্যাহারও করতে পারবেন। তারপরে 408 ধারায় বলা হয়েছে যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। আমরা একটু আগে শিখলাম যে সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে কোথায় আপিল দায়ের করতে হবে। এখন আমরা শিখব যে যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, অথবা যুগ্ম দায়রা জজ, জয়েন্ট সেশন জজ যদি দণ্ড প্রদান করে, তাহলে আমরা কোথায় আপিল দায়ের করব। যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজ বরাবর। একদম পরিষ্কার সুন্দরভাবে বিধান দিয়ে দেওয়া হয়েছে। দেখেন যে যুগ্ম দায়রা জজ যদি কোনো দণ্ড প্রদান করে, সেই দণ্ডটি হতে হবে 5 বছর পর্যন্ত। 5 বছরের অধিক হলে চলবে না। 5 বছরের অধিক হলে আপিল যাবে হাইকোর্ট বরাবর। তো যদি 5 বছর পর্যন্ত কোনো দণ্ড দেয় যুগ্ম দায়রা জজ, তাহলে আপিল যাবে দায়রা জজ বরাবর। আবার যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মহানগর ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড দেয়, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিলও যাবে দায়রা জজ বরাবর। তারপরে বলা হয়েছে যুগ্ম দায়রা জজ কর্তৃক 5 বছরের অধিক কারাদণ্ডের বিরুদ্ধে আপিল হবে মহামান্য হাইকোর্ট বিভাগ বরাবর।
দণ্ডবিধির 124-এর ক ধারায় বর্ণিত রাষ্ট্রদ্রোহের অভিযোগের ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কোনো মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে মহামান্য হাইকোর্ট বিভাগ বরাবর। এখানে বলা হয়েছে যে দণ্ডবিধির 124-এর ক ধারায় বর্ণিত, আপনারা দণ্ডবিধির 124-এর ক ধারায় যাবেন, সেখানে গিয়ে দেখবেন সেখানে রাষ্ট্রদ্রোহের ব্যাপারে বলা হয়েছে। সেই অভিযোগের ক্ষেত্রে যদি ক্ষমতাপ্রাপ্ত কোনো মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড প্রদান করেন, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বরাবর। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ফৌজদারি আপিল দায়ের করতে হয় লিখিত দরখাস্তের মাধ্যমে এবং দরখাস্তের সাথে রায়ের নকল সংযোজন করতে হবে। তারপরে 409 ধারায় বলা হয়েছে যেভাবে দায়রা আদালতে আপিল শুনানি হয়, অত্র ধারা মতে দায়রা আদালতে দায়রা জজ নিজে আপিল শুনানি করতে পারবেন কিংবা শুনানির জন্য অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করতে পারবেন। খুব সহজভাবে বলে দেওয়া হয়েছে যে যেই আপিলটি দায়রা আদালত বরাবর করা হবে, আপিলটি করার পর দায়রা আদালত কি করবে, দায়রা আদালত সেই আপিলটি নিজেও চাইলে শুনানি করতে পারবে কিংবা অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করতে পারবে। তারপরে 410 ধারায় বলা হয়েছে দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, অত্র ধারা মতে দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে মহামান্য হাইকোর্ট বরাবর। অর্থাৎ আমরা যুগ্ম দায়রা জজ পর্যন্ত শিখেছিলাম যে যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যাবে দায়রা আদালত বরাবর। এখন হচ্ছে যে দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত যদি কোনো দণ্ড প্রদান করেন, তাহলে আপিল কোথায় যাবে? তাহলে আপিল যাবে দায়রা আদালতের উপরে রয়েছে হাইকোর্ট বিভাগ, সে হাইকোর্ট বিভাগ বরাবর আপিল দায়ের করতে হবে। এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে, ফৌজদারি কার্যবিধিতে রিভিউর কোনো বিধান নেই, আর হচ্ছে যুগ্ম দায়রা জজের আপিল ও রিভিশনের ক্ষমতা নেই। এই দুটি বিষয় খুব ভালো করে মনে রাখবেন। আমরা রিভিউ, রিভিশন, আপিল এই তিনটি বিষয় সম্পর্কে শুনেছি, এই তিনটি বিষয় আমরা জানি। তো খেয়াল রাখবেন যে ফৌজদারি কার্যবিধিতে আপিল এবং রিভিশন রয়েছে, কিন্তু রিভিউর কোনো বিধান নেই। আর যুগ্ম দায়রা জজ মোকদ্দমা গ্রহণ করতে পারবে এবং বিচার করতে পারবে, কিন্তু যুগ্ম দায়রা জজ কোনো আপিল বা রিভিশন গ্রহণ করতে পারবে না এবং সেটির সমাধানও করতে পারবে না। তারপরে বলা হয়েছে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিলের সময়কাল। এখন আমরা শিখব দণ্ডাদেশের ক্ষেত্রে আপিলের সময়কাল, অর্থাৎ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে, তো কতদিনের মধ্যে আমি আপিল দায়ের করব সেই বিষয়ে এখানে পরিষ্কারভাবে বিধান দিয়ে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল 7 দিন, অর্থাৎ 7 দিনের ভিতরেই আমাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে, 7 দিনের পরে দায়ের করলে হবে না। এই বিধানটি রয়েছে তামাদি আইন 1908-এর 150 নম্বর অনুচ্ছেদে। তারপরে বলা হয়েছে দায়রা আদালতে আপিল 30 দিন, অর্থাৎ দায়রা আদালতে যে কোনো দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে 30 দিনের মধ্যে। বিধান রয়েছে তামাদি আইন 1908-এর 154 নম্বর অনুচ্ছেদে। তারপরে বলা হয়েছে হাইকোর্ট বিভাগে অন্যান্য আপিল সময়কাল হচ্ছে 60 দিন, অর্থাৎ 60 দিনের ভিতরেই আমাকে অন্যান্য যদি কোনো আপিল থেকে থাকে হাইকোর্ট বিভাগে সেটি দায়ের করতে হবে। এই বিধানটি রয়েছে তামাদি আইন 1908-এর অনুচ্ছেদ 155-তে। আচ্ছা, এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ছক দিয়েছি, ছকে উল্লেখ করে দিয়েছি যে কোন ধারা মতে আপিল দায়ের করতে হবে, কোন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে এবং যে আদালতে আপিল দায়ের করতে হবে। এই তিনটি বিষয় আমি এখানে দিয়েছি। এই ছকটি আপনারা দেখবেন, প্রয়োজনে ভিডিওটি পজ করে তারপরে আপনারা ছকটি ভালো করে দেখবেন। এত সহজ করে দিয়েছি যে ছকটি দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে যদি একটু বুঝিয়ে দিই, এখানে দেখেন যে 407 ধারা অনুযায়ী সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। তারপর 408 ধারায় বলা হয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজের নিকট। এখন এখানে খেয়াল রাখবেন যে যুগ্ম দায়রা জজের দণ্ডের পরিমাণ যদি 5 বছরের পর্যন্ত হয় তাহলে সেটি যাবে দায়রা জজের নিকট, আর যদি 5 বছরের বেশি হয় সেটি যাবে হাইকোর্ট বরাবর। আর এখানে আমি বলে দিয়েছি যে মহানগর এলাকার বাইরে হলে দায়রা জজের নিকট আপিল হবে, আর যদি মহানগর এলাকার ভিতর হয় তাহলে মহানগর দায়রা জজের নিকট আপিল হবে। তারপরে 408 ধারায় যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক কারাদণ্ড দিলে
এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির 124-এর ক ধারায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগ বরাবর। তারপরে 410 ধারায় রয়েছে দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগ বরাবর। খুব সহজ, আপনারা জাস্ট দেখবেন, কয়েকবার দেখবেন, আশা করি মনে থাকবে। একবার খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত করে আমি এই ছকে উল্লেখ করে দিয়েছি যে কত ধারা অনুযায়ী কোন আদালতের বিরুদ্ধে এবং কোন আদালতে আপিল দায়ের করতে হবে। তারপরে 412 ধারায় বলা হয়েছে আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলবে না। আসামি দোষ স্বীকার করলে এবং উক্ত স্বীকারোক্তির ভিত্তিতে দায়রা আদালত, মহানগর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। তবে আসামি দোষ স্বীকারের ভিত্তিতে প্রদত্ত দণ্ডাদেশ অতিরিক্ত হলে সেক্ষেত্রে আপিল চলবে। আপনারা খেয়াল করেন, বিচার করার সময় যে আসামি তার দোষ স্বীকার করেছে এবং দোষ স্বীকারের পর আদালত তাকে দণ্ড প্রদান করেছে, সেই দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল দায়ের করতে পারবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, আসামি দোষ স্বীকার করার পর তাকে যে দণ্ড দেওয়া হয়েছে সেই দণ্ড যদি অতিরিক্ত হয় তাহলে সেক্ষেত্রে আবার আপিল করা যাবে। তারপর 413 ধারায় বলা হয়েছে তুচ্ছ মামলার ক্ষেত্রে কোনো আপিল নেই। দায়রা আদালত অনধিক 1 মাস কারাদণ্ড প্রদান করলে অথবা দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর অপর কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা জরিমানা করলে সেক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোনো আপিল দায়ের করতে পারবে না। খেয়াল করেন যে 1 মাসের দণ্ড বা 50 টাকা জরিমানা এগুলো খুবই ছোট আকারের দণ্ড, এগুলোকে তুচ্ছ দণ্ড বলা হয়। তো এরকম তুচ্ছ শাস্তি প্রদান করলে সেই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল নাই। তারপরে 414 ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিলের বিধান নাই। সংক্ষিপ্ত বিচারের কোনো মোকদ্দমায় 260 ধারার অধীন কার্য করতে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা জরিমানা করলে সেক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোনো আপিল করতে পারবে না। আপনারা 260 ধারায় গিয়ে দেখবেন, সেখানে সংক্ষিপ্ত বিচারের ব্যাপারে বলা হয়েছে। তো সেই সংক্ষিপ্ত বিচার যদি করা হয় এবং ম্যাজিস্ট্রেট যদি অনধিক 200 টাকা জরিমানা করে তাহলে সেক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোনো আপিল করতে পারবে না। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। বিচার দুইটি পদ্ধতিতে হতে পারে, যথা সাধারণ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি। এখানে ভালো একটি বিষয় আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যে বিচারের পদ্ধতি দুটি হতে পারে। একটি হতে পারে সাধারণ পদ্ধতি অর্থাৎ লম্বা পদ্ধতি, আরেকটি হতে পারে সংক্ষিপ্ত পদ্ধতি। দুটি পদ্ধতিতেই বিচার করা যায়, যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়া হয়। তারপরে বলা হয়েছে সাধারণ পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে 50 টাকার কম জরিমানা হলে সেক্ষেত্রে আপিল চলে না। আচ্ছা, আমরা জানলাম যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল চলে না, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বিচার করা হয়েছে, এর বিরুদ্ধে আপিল করা যাবে না। আবার সাধারণ পদ্ধতিতে বিচার করে 50 টাকার কম জরিমানা করা হয়েছে, সেক্ষেত্রেও আপিল দায়ের করা যাবে না।